আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুডেজ লাইভ ক্লাস। গতকালকে আমরা হচ্ছে চ্যাপ্টার 8 এর সামান্য একটু অংশ বাদ রেখে চলে গেছিলাম, হালকা একটু ছিল, তো ওইটা আমরা আজকে পড়বো। বাট তার আগে আমরা আজকে আমাদের চ্যাপ্টার 10টা শেষ করব। চ্যাপ্টার 10টা শেষ করে দেন হচ্ছে কি চ্যাপ্টার 8 এর বাকি পোর্শনটা দেখবো, ঠিক আছে? তো আমরা আবারও কথাগুলো একই ভাই, আমার এমনিতে একটু মানে রিসেন্টলি একটু অ্যাজমার প্রবলেম হইতেছে, তো এনিওয়েজ সমস্যা নাই। এই কারণেই মানে লাস্ট ক্লাসটা আমরা একটু পোস্টপোন করছিলাম। এনিওয়েজ, তো আজকে আমরা প্রথমে চ্যাপ্টার 10 দেখতেছি। তো যা যা সিকিউ দেখাচ্ছি এর বাইরে তোমাকে কিচ্ছু দেখতে হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এটাতেই হয়ে যাবে। তো প্রথম যে কোশ্চেনটা আসছে, একটা গ্রাফ দেওয়া আছে, কোশ্চেন যেটা বলছে আমাদেরকে সেটা হইতেছে বি বিন্দুতে গ্যাসটার আয়তন বের করতে বলছে। তো বি পয়েন্ট হচ্ছে এইখানে। আমরা যদি একটু গ্রাফের দিকে তাকাই, এ থেকে বি এর গ্রাফটা এক্স অক্ষ বরাবর ভি আছে, ওয়াই অক্ষ বরাবর পি আছে। প্রশ্ন যদি একটু দেখি, দেখবো যে যেখানে এবি অংশে টি স্থির, তার মানে এই এবি অংশটাতে ক্যাপিটাল টি কিন্তু স্থির। খেয়াল করলে দেখবা এই বি পয়েন্টের পরে সি পয়েন্টে কিন্তু গ্রাফটা সরাসরি নিচের দিকে নেমে গেছে। তার মানে বি থেকে সিতে কিন্তু কোনো আয়তনের পরিবর্তন হয় নাই, কিন্তু এ থেকে বি পর্যন্ত কিন্তু ব্যাপারটা, যেহেতু ক্যাপিটাল টি স্থির এবং তুমি বুঝতে পারতেছো পি আর ভি ব্যস্তানুপাতিক, তার মানে এটি কিন্তু ভাই তোমার বয়লার ফর্মুলা মেনে চলতেছে। তাহলে আমরা ইজিলি এই বি বিন্দুতে গ্যাসের আয়তন যদি আমরা ভি2 বলি, সেটা কেমন আসবে? P1V1 ডিভাইডেড বাই P2 আসবে, তাই তো? P1V1 মানে হচ্ছে এই পয়েন্টের গুলা। এই পয়েন্টের চাপ দেখো অ্যাটমসফিয়ারে দেওয়া আছে 4.8 এবং V1 কত দেওয়া আছে 0.02 ডিভাইডেড বাই P2, বি পয়েন্টের P2 কত দেওয়া আছে দেখো 1.2, তাহলে 1.2 দিয়ে ভাগ দিয়ে দিলেই সরাসরি আমাদের চলে আসবে উত্তর। ইউনিট কি বসাবো একটু খেয়াল করি, আমরা P1 আর P2 দুইটাই বসাইছি হচ্ছে অ্যাটমসফিয়ারে। তো উপরের অ্যাটমসফিয়ার নিচেও অ্যাটমসফিয়ার, কাটাকাটি চলে যায়। আমরা আয়তনটা বসাইছি হচ্ছে মিটার কিউবে, রাইট? তাহলে মিটার কিউব পড়ে থাকে, তার মানে আমাদের অ্যান্সারের ইউনিট কিন্তু ভাই মিটার কিউব হবে, ঠিক আছে? এই কারণে আর কি আমি অ্যাটমসফিয়ার গুলোকে প্যাসকেলে নেই। তোমরা অনেকেই জানো বা সবাই জানার কথা যে এসআই ইউনিট কিন্তু ভাই তোমার প্যাসকেল, ঠিক আছে, চাপের। এটা ছিল হচ্ছে বি পয়েন্টে আমরা আয়তন বের করছি। বি এবং সি বিন্দুতে গ্যাসটার বেগ ভিন্ন হবে কিনা। বি আর সি পয়েন্ট, এই যে এখান থেকে এতটুকু, বি এবং সি পয়েন্টে গ্যাসের বেগ ভিন্ন হবে কিনা, মানে হচ্ছে কি আমাদেরকে সিআরএমএস এর কাহিনী বলছে। তো দেখো এখানে কিন্তু আমাদেরকে টেম্পারেচার নিয়ে কোনো ইনফরমেশন দেয় নাই। তো সিআরএমএস এর ফর্মুলা আমরা কি জানি? সিআরএমএস এর ফর্মুলা হচ্ছে √3r ক্যাপিটাল টি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এটা হচ্ছে একটা ফর্মুলা। তো তুমি আবার এটা জানো যে পিভি ইকুয়ালস টু এনআরটি, তার মানে আমরা জানি যে আরটি ইকুয়ালস টু হচ্ছে পিভি বাই এন। তাহলে তুমি চাইলেই এই আরটি এর বদলে কিন্তু পিভি বাই এন বসাই দিতে পারো। তাহলে জিনিসটা অনেকটা এরকম আসবে, √3 ইন্টু আরটি এর বদলে বসাচ্ছি পিভি ডিভাইডেড বাই এন, এনটা নিচে চলে আসবে, এন ইন্টু ক্যাপিটাল এন। শেষ। তাহলে এখন আমি যখন দুইটা গ্যাসের, মানে বুঝতেই পারতেছো এখানে যেহেতু আমাদের মানে সবকিছু যেমন মোল টোল এগুলো আমরা এক্স্যাক্টলি জানি না, তো আমাদেরকে কি করতে হবে? অনুপাতে আসতে হবে। তো তুমি মনে করো প্রথমটাকে তুমি বলতেছো C1, দ্বিতীয়টাকে বলতেছো C2, মানে সিআরএমএস এর অনুপাত বের করতেছে, C1 C2 বলে আর কি। তুমি যখন অনুপাত দিয়ে ভাগ করতেছো, স্বাভাবিকভাবেই দুই পাশ থেকেই তোমার এটা হচ্ছে ফর্মুলা, দুই পাশ থেকে উপর নিচ থেকে 3 কিন্তু কাটাকাটি চলে যাবে। এবং দেখো পুরো যে গ্যাসটা নিয়ে তুমি কাজ করতেছো, এখানে বলা আছে 3 মোল গ্যাস, তার মানে এটার ভ্যালু 3। তো অনুপাতে নিলে দুই পাশ থেকেই কিন্তু তোমার 3 কাটাকাটি চলে যাচ্ছে ভাই। এবং দেখো একই গ্যাস নিয়ে তুমি কাজ করছো, তার মানে গ্যাসের আণবিক ভর ক্যাপিটাল এম ও কিন্তু এক, তার মানে 3n ক্যাপিটাল এম, সব কাটাকাটি চলে যাবে, থাকবে খালি পিভি। তো পিভি যেহেতু উপরের দিকে আছে, তার মানে উপরে যেহেতু আমরা C1 নিছি, উপরে P1V1 যাবে, নিচে P2V2 যাবে এবং রুট পড়বে। এই হচ্ছে বেসিক অনুপাত। তো তোমার অনুপাতটা একটা এরকম আসবে, √P1V1 ডিভাইডেড বাই P2V2। এই হচ্ছে তোমার ভাই হিসাব, ঠিক আছে? এখন একটু আমরা বোঝার চেষ্টা করি। বলছে যে বি এবং সি বিন্দুতে গ্যাসের বেগ ভিন্ন হবে কিনা। তাহলে একটু খেয়াল করো, তোমার বি পয়েন্টে গ্যাসের আয়তন যা, সি পয়েন্টে গ্যাসের আয়তন কিন্তু একই। কারণ তুমি দেখো এই বিসি রেখাটা কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো সরণ নেয় নাই, তার মানে আয়তনে কিন্তু একটা, মানে উপর নিচ থেকে তোমার কিন্তু ভাই আয়তনটাও কাটাকাটি চলে যাচ্ছিল। তাহলে শুধুমাত্র পি পড়ে থাকে, তার মানে √P1/P2 আসবে তোমার, তার মানে তোমার এই V1 V2 আসতেছে না হিসাবে, ঠিক আছে? একদম সহজ হিসাব, ঠিক আছে? এই আর কি। তাহলে দেখো বি পয়েন্টে P1 কত ছিল? বি পয়েন্টে P1 ছিল 1.2, সি পয়েন্টে ছিল 0.6, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে এখানে যাবে হচ্ছে 1.2, নিচে আসবে হচ্ছে 0.6, কাটাকাটি করলে আমরা 2 পাবো আর কি। আলটিমেটলি আমরা পাইলাম C1 = √2 * C2। দেখো ভাই, বোর্ডের সিকিউ খুব সহজে কিন্তু করে ফেলা যায় যদি তুমি থিওরিটিক্যালি ব্যাপারটাকে বুঝতে পারো, ঠিক আছে?
তো দ্যাটস অল অ্যাবাউট দ্য ম্যাথ ভাই, এখানে আর কিছুই নেই। গ্যাস অবশ্যই ভিন্ন হবে, এটাই হচ্ছে আমাদের উত্তর আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কমেন্ট সেকশনে আসি, আমরা একটু কমেন্ট সেকশনে আসি, কি অবস্থা। আচ্ছা হ্যাঁ, আজকের ক্লাসটার ভাই ইনফরমেশন দেওয়া ছিল 5টায়, বাট আমাদের একটু লেট হয়েছে। বাট এটাও তো আমি নোটিফাই করছিলাম, আমি বুঝি না তোমরা নোটিফিকেশন পাও না কেন, মানে টাইম কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়। আহ এনিওয়েজ, আর তাছাড়া ভাই অ্যাজমাটা কেন আসছে আমি জানি না, হয়তো ওয়েদার চেঞ্জের কারণে। আমার কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজমা ওইভাবে নাই আর কি, ভেরি রিসেন্টলি আসছে, নেবুলাইজারও নিছি, একটু প্যারায় পড়ছি আর কি। আচ্ছা, পানির তাপমাত্রায় একটা নাইট্রোজেন অণুর গতি শক্তি বের করতে বলছে। আচ্ছা, পানির তাপমাত্রা দেওয়া আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গরম পানি, তাহলে সবই জানি আমরা। ফর্মুলা কি গতি শক্তির? এফ ইন্টু এফ কি ভাই, স্বাধীনতার মাত্রা, ইন্টু হাফ ইন্টু এন আর ক্যাপিটাল টি। দেখো নাইট্রোজেনের চেহারাটা কিরকম থাকে ভাই, N2, তার মানে এটা হচ্ছে দ্বিপরমাণুক। দ্বিপরমাণুক মানে এফ এর ভ্যালু কত, 5 ইন্টু হাফ ইন্টু এন। নাইট্রোজেনের কি মোল সংখ্যা দেওয়া আছে দেখি? নাইট্রোজেনের মোল সংখ্যা দেওয়া নাই। আচ্ছা দেওয়া কি আছে, ওয়েট একটা সেকেন্ড, না নাইট্রোজেনের মোল সংখ্যা আমরা পাইতেছি না। আচ্ছা ওয়েট, আচ্ছা এখানে নাইট্রোজেনের মোল সংখ্যা নাই। তোমরা যে ভুলটা করবে আমি তোমাকে একটু বলে রাখি, ভুলটা তুমি কি করতে পারো। ভুলটা হইতেছে তোমরা এটা করবা, এইটাকে ভর হিসেবে ইউজ করবা। কোশ্চেনটা একটু পড়ো। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটা খোলা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, খোলা খোলা লিটার ফ্লাস্কের মধ্যে এত কেজি নাইট্রোজেন গ্যাস থাকতে পারে। তো তুমি বলবা যে ভাই আমি তো এখানে ডাব্লিউ জানি, ডাব্লিউ কে তো ভাই নাইট্রোজেনের আণবিক ভর দিয়ে ভাগ দিলে আমি মোল সংখ্যা পেয়ে যাচ্ছি, মোল সংখ্যা তো জানি। বাট ঘটনা একটু খেয়াল করো, আমাদের তো এইখানকার জিনিসটা চাই নাই। তোমাদেরকে বলছে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পানি দ্বারা ফ্লাস্কটা অর্ধপূর্ণ করা হলে গ্যাস পানির সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে। এই 90 ডিগ্রি সেলসিয়াসে আমাদেরকে শক্তি বের করতে বলছে। তো আমাদের যেহেতু এটা সবসময় মনে রাখবা, যখনই কোনো পাত্রের মুখ খোলা থাকে, মুখ যখন খোলা থাকে ও একটা কাজ মেকশোর করে, সেটা কি ভাই, সেটা হচ্ছে ওর চাপটাকে সবসময় ফিক্সড রাখে। তো স্বাভাবিকভাবে চিন্তা করো, ও যদি খোলা পাত্র মানে কি ফিক্স থাকবে ভাই, এটা মুখস্থ করবা। খোলা পাত্র মানে কি, তোমার চাপ ফিক্সড। তাহলে এখন যেহেতু আমরা এখানে টেম্পারেচার বাড়াই দিচ্ছি, পাত্র খোলা মানে কি, চাপ ফিক্সড রাখতেও কি করবে, হয়তো কিছু জিনিসপত্র বাইরে বের করে দিবে অথবা বাইরে থেকে কিছু আনবে। আলটিমেটলি তোমার এখানে যে নাইট্রোজেনের পরিমাণটা ছিল, ধরো এটা ডাব্লিউ, যখন তুমি টেম্পারেচার চেঞ্জ করতেছো এই ব্যাপারটা কিন্তু আর ফিক্স থাকতেছে না। কেন? কারণ এটা খোলা পাত্র, বের হয়ে যাবে। তার মানে তুমি এইটা ধরে কিন্তু কাজ করতে পারো না। তার মানে তোমাকে এখানে বলে দিতে হবে যে আমরা 1 মোলের জন্য বাইর করতেছি, ঠিক আছে? এইটাই। তার মানে এর ভ্যালু কত ধরবা, 1 ধরবা। এটার আর এর ভ্যালু হচ্ছে 8.314, ক্যাপিটাল টি কত, 90 ডিগ্রি, মানে 273 এর সাথে 90 যোগ করবা। ক্যালভিনে চলে গেল, উত্তর চলে আসতেছে। উত্তরের ইউনিট কি হবে, অবশ্যই জুল। শেষ। দিতে বলছে গরম পানি দ্বারা অর্ধপূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে কিনা। আচ্ছা, তো গরম পানি দ্বারা যখন আমরা অর্ধপূর্ণ করছি, মানে একটু বুঝো, একটা ফ্লাস্কে তুমি যখন মনে করো পানিতে ছিল পুরাটা, মানে প্রথমে পুরা পানি ছিল, প্রথমে পুরাটা জুড়া পানি ছিল, তাহলে ধরো এই অবস্থায় আয়তন ছিল V1। এখন যে কাজটা করা হয়েছে, এই একই ফ্লাক্সে আমরা অর্ধপূর্ণ করছি, তার মানে এখানে আয়তন কত দাঁড়াচ্ছে, V2টা কত হবে, V1 এর অর্ধেক হবে, নরমাল হিসাব। তো আমাদেরকে প্রশ্নে এটাই বলছে যে তুমি যখন আয়তন অর্ধেক করো, তখন কি ভাই তোমার গ্যাসের পরিমাণটাও অর্ধেক হয়ে যায়। গ্যাসের পরিমাণ আগে কত ছিল, এই যে এটা ছিল হচ্ছে আগের গ্যাসের পরিমাণ W1, ঠিক আছে? তো যখন আমরা 90 ডিগ্রি সেলসিয়াসে নিলাম এবং হচ্ছে আয়তন অর্ধেক করলাম, তখন কি গ্যাসের কোনো পরিবর্তন, মানে গ্যাসের ভরটাও কি অর্ধেক হবে কেন, এটাই হচ্ছে প্রশ্ন। যে ভাই তুমি তো আয়তন অর্ধেক করছো, এখন কি গ্যাসের ভর অর্ধেক হয়ে যাবে, এটাই হচ্ছে প্রশ্ন। তো আমরা একটা জিনিস একটু বুঝি আগে, আমাদের বেসিক ফর্মুলাতে আসো, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। এটা দিয়ে আমি, এটা তুমি বুঝতেই পারতেছো। তো যেহেতু পাত্র খোলা, তার মানে কি, পাত্র খোলা মানে ভাই চাপগুলা সেম হবে। তো আমরা কি করব ভাই, দুইটার অনুপাত করব, ঠিক আছে? মানে প্রথম অবস্থায় P1 V1 ইকুয়ালস টু nRT1 ডিভাইডেড বাই P2 V2 nRT2, এরকম ব্যাপারটা, ঠিক আছে? তার মানে ব্যাপারটা এরকম করবো আর কি। ধরো P1 V1 ডিভাইডেড বাই P2 V2 ইকুয়ালস টু N1 N2 ইনটু আর তো একই থাকবে ইনটু T1 বাই T2, বুঝছো? মানে দুইটার ক্ষেত্রে জাস্ট আমরা এরকম একটা অনুপাত বলতে চলে আসে। এখন যেহেতু পাত্রের মুখটা খোলা, চাপ সবসময় ফিক্স থাকবে, তার মানে P1 আর P2 একই, তার মানে দুইটা কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? আবার এখানে একটা আয়তনের খেলাটা দেখো, V1 V2 ইকুয়ালস টু V1 বাই 2, তার মানে তুমি যদি V1 এর নিচে V2 নিয়ে আসো, তাহলে 2টা ওই পাশে চলে যায়, তার মানে V1 বাই V2 ইকুয়ালস টু কত, 2। তাহলে তুমি এইটার বদলে V1 বাই V2 এর বদলে কি লিখতে পারো ভাই, শুধুমাত্র 2 লিখতে পারো, ঠিক আছে? এবার দেখো উপর নিচ থেকে ক্যাপিটাল আর কাটাকাটি চলে যাচ্ছে।
n1 আর n2 পরে আছে। আচ্ছা n মানে কি? n মানে হচ্ছে গিয়ে ভাই তোমার অ্যাকচুয়াল যতটুকু ভর নিছি ডিভাইডেড বাই আণবিক ভর। তো n1 বাই n2 যখন করতেছো দুইটা ক্ষেত্রে কিন্তু তুমি নাইট্রোজেন গ্যাস নিয়ে করতেছো, তার মানে ক্যাপিটাল M কিন্তু একই, তার মানে উপর নিচ থেকে ক্যাপিটাল M কাটাকাটি চলে যায়। n1 বাই n2 এর বদলে তুমি চাইলেই শুধুমাত্র w1 বাই w2 লিখতে পারো। তো তুমি বসাই দাও w1 বাই w2 ইনটু হচ্ছে ভাই তোমার ক্যাপিটাল T1 বাই ক্যাপিটাল T2। এই হচ্ছে তোমার ফর্মুলা দাঁড়াইলো 2 ইকুয়ালস টু w1 বাই w2 ইনটু ক্যাপিটাল T1 বাই ক্যাপিটাল 2। এই হচ্ছে কথা। তাহলে 2 রাখো, w1 কত ছিল একটু আমরা দেখে আসি। কত ছিল? এই যে 1.32 ইনটু 10 টু দি পাওয়ার -3, 1.32 ইনটু 10 টু দি পাওয়ার -3 কেজিতেই দেওয়া ছিল, ঠিক আছে, ডিভাইডেড বাই w2 ইনটু T1 বাই T2। T2 কত ভাই? 90 ডিগ্রি সেলসিয়াস, একটু আগে আমরা করে আসছি ম্যাথ। তাহলে 90 এর সাথে যোগ হবে হচ্ছে কত? 273। এবার আসো T1 নিয়ে কথা। যখনই তোমাকে বলা হবে স্বাভাবিক তাপমাত্রা, সবখানে ধরে নেওয়া হয় স্বাভাবিক তাপমাত্রা মানে হচ্ছে ভাই 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তার মানে তোমার T1 কত ভাই? 25। তাহলে 25 এর সাথে তুমি 273 যোগ করবা। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার কিন্তু W2 এর ভ্যালুটা চলে আসবে। উত্তরের ইউনিট অবশ্যই কি হবে? কেজি হবে, কারণ তুমি W1 কেজিতে নিছো। তোমার পরিমাণ চলে আসলো। তো তোমাকে দেখতে হবে আমার W2 এর ভ্যালুটা কি W1 এর অর্ধেক কিনা। বুঝতেই পারতেছো এখানে 2 বাদে আরো অনেক সংখ্যা আছে, তার মানে অবশ্যই অর্ধেক হবে না। তার মানে অবশ্যই তোমার W2 এর ভ্যালুটা W1 এর অর্ধেক হবে না, কারণ আয়তন আর ভর তো এক কথা না ভাই। তুমি আয়তন অর্ধেক করে দিছো, ডাজন্ট নেসেসারিলি মিন তোমার ভরও অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে মেইন কনসেপ্ট। তো এটা দেখলেই বোঝা যায় যে অর্ধেক হবে না। তারপরে তুমি ক্যালকুলেট করে ভাগ দিয়ে দেখাই দিতে পারো, আমি এমনি বুঝে গেছি। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ম্যাথ আর কি। সহজ ব্যাপার, জাস্ট দুইটা টেক অ্যাওয়ে আছে এখান থেকে। দুইটা জিনিস তোমাকে শিখতে হবে। এক হচ্ছে যদি পাত্রের মুখ খোলা থাকে সবসময় চাপ ফিক্স থাকবে, আর একটা হচ্ছে গিয়ে অর্ধপূর্ণ করা মানে ভাই আয়তন অর্ধেক হবে। ভর নিয়ে কিন্তু আমরা কিছু জানি না এই ক্ষেত্রে, ভর আলাদা করে বাইর করে দেখা লাগে। দ্যাটস ইট। আচ্ছা, তাপমাত্রা স্থির রেখে এ পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হইলে পরিবর্তিত চাপ। আচ্ছা, এটা একটা পাত্র দেখতে পাচ্ছি, পাত্রের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। তো আমাদেরকে বলছে তাপমাত্রা ফিক্স থাকবে, তার মানে টি ফিক্সড, ঠিক আছে। তার মানে আমাদের ফর্মুলাতে কি যাবে ভাই? P1 V1 P2 V2 যাবে, এটা বোঝাই গেছে। পরিবর্তিত চাপ মানে P2 বের করতে বলতেছে, তাহলে P2 মানে কেমন আসবে? P1 V1 ডিভাইডেড বাই V2 এরকমই আসবে। P1 কত একটু দেখি। উভয় পাত্রে গ্যাসের চাপ দেওয়া আছে এবং নিউটন পার মিটার স্কয়ারে দেওয়া আছে। তোমরা জানো নিউটন পার মিটার স্কয়ার মানে কিন্তু প্যাসকেল, তার মানে এসআইটি দেওয়া আছে। তাহলে P1 কত? P1 হচ্ছে 24 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু V1 বাই V2 এখানে বসাবো। এখন একটু V1 V2 চিন্তা করি। প্রথম অবস্থায় V1 কত? প্রথম অবস্থায় V1 কত? V1 হচ্ছে গিয়ে কি, এটা একটা ঘনক, তাই না? এই যে ঘনক আকৃতি গ্যাস পাত্র, দেখলেই বুঝছি আমি এটা ঘনক। এনিওয়েজ, এটা যেহেতু ঘনক, ঘনকের আয়তন কেমনে বের করে ভাই? বাহু টু দি পাওয়ার 3 মানে বাহু কিউব, তাই তো। বাহু আছে হচ্ছে 20 সেন্টিমিটার, যেটা মানে হচ্ছে 0.2 মিটার। তাহলে এটা ছিল হচ্ছে তার V1, ঠিক আছে। কিউব করে দিলে V2 কিরকম দাঁড়াচ্ছে দেখো। V2 তে কি করা হয়েছে ভাই? আমরা যখন এই পাত্রে কি করছি, বাহুর দৈর্ঘ্য অর্ধেক করছি, তার মানে 0.2 রে আমরা কত দিয়ে ভাগ দিব ভাই? হাফ দিয়ে ভাগ দিব। তাহলে কত আসবে ভাই? 0.2 রে 2 দিয়ে ভাগ দিলে 0.1 আসবে, তাই তো। ইজি হিসাব। তাহলে 0.1 হোল কিউব হবে। তার মানে আলটিমেটলি তোমার V1 বাই V2 এর চেহারাটা কেমন আসছে ভাই? V1 এর বদলে তুমি বসাবা 0.2 হোল কিউব, আর V2 এর বদলে বসাবা 0.1 হোল কিউব। দ্যাটস ইট। ক্যালকুলেশন করে P2 এর ভ্যালু চলে আসছে। যেহেতু P1 তুমি প্যাসকেলে নিছিলা, P2 এর উত্তরে কিন্তু প্যাসকেলই পাবা। ইজি হিসাব, ঠিক আছে। এই আর কি। এ ও বি উভয় পাত্রের প্রাথমিক অবস্থায় গ্যাসের সিআরএমএস বেগের মান একই হবে কিনা। এ এবং বি উভয় পাত্রে, আচ্ছা একই ফর্মুলা আমরা যেটা করে আসছিলাম একটু আগে, যে মনে আছে দেখাইছিলাম সিআরএমএস ইকুয়ালস টু √3 ইনটু পিভি ডিভাইডেড বাই এন ইনটু ক্যাপিটাল এম। ফর্মুলাটা মনে আছে না? ওইটাই। অনেকখানে দেখবা এনটা দেয় না এখানে, ওইখানে এন হচ্ছে 1 মোল ধরে নেয়। তো যেহেতু তোমার দেখো দুইটা জায়গাতেই এখানে দেওয়া হয়েছে অক্সিজেন, এখানে নেওয়া হয়েছে হাইড্রোজেন, বুঝতে পারতেছো এন কিন্তু তোমার এক না ভাইয়া, ঠিক আছে। একটু কাহিনী আছে। তো তুমি যখন C1 বাই C2 বা মনে করো সি অফ অক্সিজেন বাই সি অফ হাইড্রোজেন করতেছো, তখন কি আসবে দেখো, উপর নিচ থেকে 3 কাটাকাটি চলে যাবে। বেসিক ব্যাপার। বলা আছে উভয় পাত্রে গ্যাসের চাপ এত, তাহলে উভয় পাত্রের চাপও এক, তার মানে আমার ক্যাপিটাল পি ও কেটে যাবে। ভিটা একটু চিন্তা করি, দেখো ভিও কিন্তু এটার ক্ষেত্রে একই দেওয়া আছে, এটা কিন্তু 20 সেন্টিমিটারই দেওয়া। উপর নিচ থেকে কিন্তু আমার ভিটাও কেটে যাবে, পড়ে থাকবে খালি এন ইনটু ক্যাপিটাল এম, তাই না। এন মানে কি? এন মানে হচ্ছে ডাব্লিউ বাই ক্যাপিটাল এম, তাই না। এন মানে হচ্ছে ডাব্লিউ বাই ক্যাপিটাল এম। তুমি যদি একটু বসাও √1 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে না করি, ফর্মুলাটা নষ্ট হয়ে যায়। এরকম আসতেছে না, √, নিচে এনএম। তাহলে অক্সিজেন যদি উপরে থাকে, অক্সিজেনের গুলো কোথায় আসবে? নিচে আসবে। তাহলে নিচে আসবে এন অফ অক্সিজেন ইনটু ক্যাপিটাল এম অফ অক্সিজেন।
উপরে যাবে হাইড্রোজেনেরটা, n অফ হাইড্রোজেন ইনটু ক্যাপিটাল M অফ হাইড্রোজেন রুট ওভার করতেছে একটা, এতটুকু একদম নরমাল। এখন যেটা করতে হবে সেটা হইতেছে n মানে কি, n মানে হইতেছে গিয়ে ভাই তোমার w মানে একটা দেখাই তাহলে বুঝবা আছে কেমন আছে হচ্ছে n অফ H2 ইনটু ক্যাপিটাল M অফ H2। n মানে কি ভাই, ভর বাই আণবিক ভর, তাই না? তাহলে w অফ H2 ডিভাইডেড বাই ক্যাপিটাল M অফ H2, সাথে আবার গুণ আছে কি যে MH2। তাহলে আলটিমেটলি উপর নিচ থেকে কিন্তু MH2 কাটাকাটি চলে যায়, পড়ে থাকে শুধুমাত্র w অফ H2। তাহলে উপরে পড়ে থাকবে কি শুধুমাত্র w অফ H2, ঠিক একই ভাবে নিচেও কি পড়ে থাকবে শুধুমাত্র w অফ O2 পড়ে থাকবে এবং এটা রুট পড়ে যাবে। ইজি। আচ্ছা এখন একটু খেয়াল করি, অক্সিজেনও আছে কত ভাই, অক্সিজেন আছে 16 গ্রাম, হাইড্রোজেন আছে 16 গ্রাম, তার মানে W1 আর W2 কি ভাই একই। একই মানে কি দুটো কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি রুট ওভার 1 পড়ে থাকে যেটা মানে হচ্ছে 1। তার মানে কি ভাই তাদের কিন্তু উভয় পাত্রে CnMs এর বেগ একই হচ্ছে, কারণ এর পরের লাইনে তুমি লিখতে পারবা CO2 = C of H2। জাস্ট একটা জিনিস খেয়াল করো, জাস্ট তুমি যদি এখানে মোল সংখ্যাটা ক্যালকুলেট না করতে তুমি কিন্তু কখনোই উত্তর 1 পাইতা না। তো ফর্মুলাতে একটু ভালো মতো ফোকাস করতে হবে, কারণ তোমাকে বুঝতে হবে ভাই যে PV = nRT, PV কিন্তু শুধু RT না, n এর ভ্যালু 1 হইলে RT, n এর ভ্যালু কি 1 তোমার কোথাও বলা আছে? এখানে তো বলে নাই, তাই না? ওইটা ধরেই কিন্তু ক্যালকুলেট করতে হবে। আমি অনেক সলভ শিটে দেখছি এখানে আলাদা দেখাচ্ছে জাস্ট বিকজ তার এখানে n এর ভ্যালু ধরা নাই, বাট বুঝতে হবে এখানে কোনোটাই কিন্তু 1 মোল নেওয়া না। দেখো অক্সিজেন নেওয়া হয়েছে 16 গ্রাম মানে হচ্ছে কি হাফ মোল নেওয়া, হাইড্রোজেন নেওয়া হয়েছে 16 গ্রাম মানে কি 8 মোল নেওয়া, এক না কিন্তু পরিমাণ, ঠিক আছে? ওইভাবে ধরে নিয়েই কিন্তু ভাই তোমাকে এটা করতে হবে, নাহলে কিন্তু উত্তর মিলবে না, ঠিক আছে? এই আর কি। এনিওয়েজ অনেক সলভ শিট এটার উত্তর ভুল দেওয়া ছিল, আমি ঠিক করে দিলাম, এই আর কি। আচ্ছা নেক্সটে চলে যাই। এসি চালু করার পূর্বে ঘরটিতে শিশিরাঙ্ক কত? আচ্ছা এসি চালু করার পূর্বে একটা আবদ্ধ ঘরে কোনো একদিন শুষ্ক ছিল হচ্ছে 30°C, মানে আমাদের থিটা ছিল কত 30°C, থিটা নাকি এটা θ1 তাই না, আর θ2 যেটা সিক্ত সেটা কত ছিল 28°C। আচ্ছা এইটা হচ্ছে এসি অন করার আগের অবস্থা। তো এই অবস্থায় আমাদেরকে বলছে ভাই শিশিরাঙ্ক বের করতে। আমাদের কি গ্লেসিয়ারের ধ্রুবক দেওয়া আছে? দেখি 30°C গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া আছে 1.65, শিশিরাঙ্ক চলে আসছে। ফর্মুলা কি θ1 মাইনাস θ = g ইনটু θ1 মাইনাস θ2। আমাদের লাগবে থিটার ভ্যালু, থিটার পাশে চলে গেলে এটার পাশে নিয়ে আসলে θ1 মাইনাস g ইনটু θ1 মাইনাস θ2 আসে। θ1 হচ্ছে কত ভাই 30 মাইনাস g এর ভ্যালু কত 1.65 ইনটু θ1 মাইনাস θ2, θ1 কত 30, θ2 হচ্ছে 28, বিয়োগ করলে পাবো 2। তাহলে উত্তর কত আসে ভাই একটু করে দেখি, এটা কাজে আসতে পারে আমাদের সামনে। 30 মাইনাস 1.65 ইনটু 2 আসছে আমাদের 26.7। সব ডিগ্রি সেলসিয়াসে করছে, উত্তর অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে পাবা। এটা হচ্ছে কি আমাদের এসি চালু করার আগে শিশিরাঙ্ক, একটু নোট নিয়ে রাখলাম। এটা একদমই সহজ ম্যাথ ছিল, কঠিন কিছু না, সরাসরি ফর্মুলা বসাই দিছি। এবার নেক্সট যে জিনিসটা পড়তেছো যে কত পার্সেন্ট বাতাস ভিতরে আসবে, আমি কোশ্চেন দেখে বুঝে গেছি, ঠিক আছে? এইটা হইতেছে ভাই মেইন ক্রিম পার্ট আর কি, কত পার্সেন্ট বাতাস ভিতরে আসবে, এই একটা দিয়ে অনেকগুলো বুঝে যাবে, ঠিক আছে? জাস্ট এই একটা ম্যাথ একটু ভালো করে দেখো, জাস্ট এটা আসবেই, মানে চান্স খুব হাই। এসি চালু করে ঘরটিতে জলীয় বাষ্পের কিরূপ পরিবর্তন করলে ঘরটা আরামদায়ক অবস্থায় আসবে, মানে জলীয় বাষ্প কতটুকু বাইর করবো ভিতরে আনবো, এটা বোঝাতে চাইছে। এসির কাজ কি ভাই? মূলত সে বাষ্পচাপটা নিয়ন্ত্রণ করে। বাষ্পচাপ মানে ক্যাপিটাল পি যদি তুমি চেঞ্জ করতে পারো অটোমেটিক্যালি কি হয় টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যায়, এই তো এসির কাজ। তার মানে এসি কখনো কখনো রুমের ভিতরে বাতাস নিয়ে আসে, কখনো কখনো বাইর করে দেয়, এই হচ্ছে ঘটনা। সবার আগে তোমাকে একটা ফর্মুলা শিখতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। স্মল এফটা কি মনে আছে? স্মল এফটা ছিল কক্ষ তাপমাত্রায় উপস্থিত বাষ্পচাপ, জাস্ট সংক্ষেপে লিখলাম কক্ষ তাপমাত্রায় উপস্থিত মানে যতটুকু আছে। আর ক্যাপিটাল এফ ছিল কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। যারা শিশিরাঙ্কের কনসেপ্টটা বুঝো, না বুঝলে প্লিজ এটার উপরে আমার মনে হয় 20 মিনিটের জাস্ট একটা লেসন আছে, ফাউন্ডেশন ক্লাস থেকে একটু দেখে আসতে হবে। আর যারা বুঝো তাহলে তো হইলই, যারা বুঝো তারা এটা অলরেডি জানো যে কক্ষ তাপমাত্রায় উপস্থিত অসম্পৃক্ত বাষ্পচাপ যেটা, সেটাই হইতেছে গিয়ে তোমার শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে? ডিভাইডেড বাই হইতেছে সে আগেরটাই কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত, ঠিক আছে? এই আর কি। তো এখানে হচ্ছে দুইটাই সম্পর্ক দিয়ে দেখানো, উপরে শিশিরাঙ্ক নিচে কক্ষ, আর এখানে হচ্ছে কক্ষ তাপমাত্রায় উপস্থিত মানে যতটুকু আছে, আর নিচে হচ্ছে সর্বোচ্চ সম্পৃক্ত মানে হচ্ছে গিয়ে কি স্যাচুরেটেড, তার মানে ম্যাক্সিমাম, ঠিক আছে? আচ্ছা
এটা একটু বুঝতে হবে, মানে এটা দেখাইলাম হচ্ছে এই দুইটা জিনিস বোঝানোর জন্য যে এই দুটো জিনিস কিন্তু একই ভাইয়া, ঠিক আছে। উপরের যে জিনিসটা মানে স্মল এফ, যেটা স্মল এফ মানে কিন্তু কক্ষ তাপমাত্রায় উপস্থিত বাষ্পচাপ অথবা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে। এখন আসো ঘটনা কি ঘটছে, যখন তুমি এসি অন করো, প্লিজ ভালো মতো বুঝো, যখন তুমি এসি অন করো এখানে বলা আছে যে ঘরটিতে যখন তুমি এসি অন করো তখন আরামদায়ক অবস্থায় তাপমাত্রা 24°C, তার মানে আমাদের আরামদায়ক অবস্থায় এসি অন করার পর আরামদায়ক অবস্থায় আমাদের নতুন যে টেম্পারেচার হয়, কক্ষ তাপমাত্রা হয়, সেটা কত দেওয়া আছে 24°C। তার মানে এটাকে তুমি থিটা প্রাইম বলতে পারো, 24°C। এবং আমাদেরকে আপেক্ষিক আর্দ্রতাও দেওয়া আছে 60%। তাহলে একটু বুঝো, আমরা চিন্তা করবো কি জলীয় বাষ্পের কিরূপ পরিবর্তন হবে, তার মানে জলীয় বাষ্প কি বাইরে যাবে না ভিতরে আসবে, এই ক্যালকুলেশনটা করাই হইতেছে গিয়ে ভাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এই ক্যালকুলেশন করতে হলে আমাদেরকে কি করতে হবে, একদম নরমাল যদি মাথাটা খাটাও তাহলে এইটাই যে তোমার মনে করো আগে টেম্পারেচার ছিল কত, রুম টেম্পারেচার 30°C, আমরা দেখে আসছি। তার মানে মনে করো 30°C উপস্থিত জলীয় বাষ্প চাপের থেকে যদি আমরা এখন এসি অন করার পর কত হয়েছে 24°C, 24°C তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পচাপের যদি আমরা একটা বিয়োগফল করতে পারি, যেটা পাবো ওই বাষ্পচাপটাই কিন্তু এসি হয় বাইর করবে নাহলে ভিতরে আনবে, একদম নরমাল কনটেক্সট। আবারও বুঝো, রুমের টেম্পারেচার আগে ছিল 30, এসি অন করলে আরামদায়ক অবস্থায় বলা হয়েছে টেম্পারেচার কত হয় 24। তাহলে 30°তে উপস্থিত যা ছিল, উপস্থিত খেয়াল করো অবশ্যই উপস্থিত 24°তে উপস্থিত, সেটা বাইর করে বিয়োগ করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন তোমার আমি একটা জিনিস বলি, 30°C কিন্তু আমাদের এসি অফ থাকা অবস্থায় কক্ষ তাপমাত্রা, 24 কিন্তু এসি অন করা অবস্থায় কক্ষ তাপমাত্রা, তার মানে দুইটাই কিন্তু কক্ষ তাপমাত্রা। তুমি জানো কক্ষ তাপমাত্রায় উপস্থিত বাষ্পচাপকেই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বলে। এই ইনফরমেশনটা দিয়ে লাভ কি, আগে এইটুকু একটু মাইনা নেই আমরা, যে এটা তো তুমি জানো, আগে এটা একটু বুঝে নেই যে এটা যদি আমরা বলি যে কক্ষ তাপমাত্রায় উপস্থিত, তার মানে এটাই কিন্তু তার শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, তাই তো? এই তো, তাহলে এইটা তো বুঝছি। আবার ঠিক একই ভাবে এই 24°তে তো শিশিরাঙ্ক চেঞ্জ হবে, তখন শিশিরাঙ্কের সম্পর্ক যেটা পাবা সেটাই কিন্তু এই উপস্থিতটার মতো হবে। তাহলে একটু দেখি তো 24-এরটা নাহলে আমরা হয়তো বাইর করতে পারবো, কেমনে বাইর করতে পারবো তুমি দেখো, 24-এরটা বাইর করার ফর্মুলা দেওয়াই আছে, তুমি জানো ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ, রাইট? ইজি হিসাব। তাহলে ক্যাপিটাল আর কত, আর হচ্ছে 60%, মানে হচ্ছে 0.6। স্মল এফটাই তো আমরা বাইর করবো, কারণ কি, কারণ স্মল এফটা কি, স্মল এফই তো কক্ষ তাপমাত্রায় উপস্থিত অথবা শিশিরাঙ্কে সম্পৃক্ত, তো আমরা তো কক্ষ তাপমাত্রায় উপস্থিতি বাইর করতেছি, ঠিকই আছে। ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এফ কি ভাই, তার কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, কক্ষ তাপমাত্রা হচ্ছে 24, দেখো 24-এ দেওয়া আছে, এই যে 24°C আছে, তো সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে 22.38 মিলিমিটার। তাহলে ক্যাপিটাল এফ কিন্তু দেওয়া আছে এখানে 22.38 মিলিমিটার, এখান থেকে চাইলে তুমি স্মল এফ এর ভ্যালু মিলিমিটারে বের করতে পারো। মিলিমিটার কেন, কারণ এটা মিলিমিটার নিছো তাই। তাহলে 0.6 ইনটু 22.38 গুণ দিলে চলে আসছে তোমার মিলিমিটারে 13.428 মিলিমিটার। এটা কখন ভাই, এই ঘটনা কখন, যখন তুমি এসি অন করে রাখছো, এটা হচ্ছে তখনকার ঘটনা। তাহলে দেখো এসি অন করা অবস্থায় কিন্তু আমরা উপস্থিত বাষ্পচাপ পাই গেছি। এখন কি করতে হবে ভাই, এসি যখন অফ ছিল তখন টেম্পারেচার ছিল কত ভাই, এই যে 30°C, শুষ্ক বাল্বের যে টেম্পারেচারটা, শুষ্ক যেটা ওইটাই কক্ষ তাপমাত্রা, তাই না? তখন ছিল 30, তাহলে 30-এ আমাদেরকে উপস্থিতটা বাইর করতে হবে। একটু খেয়াল করি, আমরা কিন্তু 30°C যখন ঘরের কক্ষ তাপমাত্রা ছিল তখন কিন্তু এটা শিশিরাঙ্ক বের করছি সিতে। তুমি জানো এই যে এই শিশিরাঙ্কে তার যতটুকু বাষ্পচাপ সম্পৃক্ত ছিল, এটাই কিন্তু তার মূলত 30°C কক্ষ তাপমাত্রায় উপস্থিত। এই জায়গাটা জাস্ট বুঝো, এটা এতক্ষণ কিন্তু এটাই বুঝেছি তোমার আমি, যে এটা কি ছিল ভাই, এই ঘটনাটা কখন ছিল, এই ঘটনাটা কখন ঘটছে, এই ঘটনাটা ঘটছে হচ্ছে যখন তোমার কক্ষ তাপমাত্রা 30 ছিল, 30-এ 30°C শিশিরাঙ্ক ছিল 26.7, এই 26.7-এ তার সম্পৃক্ত বাষ্পচাপ যেটা, সেটাই কিন্তু তার শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, কারণ এটাই তার শিশিরাঙ্ক, নরমাল কনসেপ্ট, তাই না? তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ যেই কথা, ওইটার কক্ষ তাপমাত্রায় উপস্থিত বাষ্পচাপও কিন্তু একই কথা। তার মানে আমরা যদি জাস্ট এইটার এখন শিশিরাঙ্কে উপস্থিত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে পারি, তাহলে কিন্তু তোমার 30-তে বের হয়ে যাচ্ছে উপস্থিতটা, ঠিক আছে। এখন দেখো অলরেডি 24টা বের করেই ফেলছো, অলরেডি তুমি 24টা বের করেই ফেলছো, এই যে 24টা তো বের করেই ফেলছো, সেটা কত আসছে 13.48 মিলিমিটার। এখন তো আমাদের 30-এরটা দরকার, 30-এরটা বের করার জন্য কি করবো বুঝতে পারছো, ঐকিক নিয়মে যাওয়া লাগবে। একটু দেখি 30টা কার কার মাঝখানে আছে, 30 তো বের করবো না, আমরা শিশিরাঙ্কেরটা বের করবো, শিশিরাঙ্কে সম্পৃক্ত বের করবো, তাই না? অনেকে বলবো ভাই আমাদের তো এখানে 30 বের করার মতো ডাটা আছে, বা আমার তো এখানে সরাসরি 30-এর সম্পৃক্ত দেওয়া আছে,
কথা হচ্ছে তুমি তো 30-এর সম্পৃক্ত দিয়ে কাজ করতে পারবা না, তোমাকে কি লাগবে, তোমাকে লাগবে উপস্থিত বাষ্পচাপ। এই যেটা কি দেখাইলাম যে তোমার সম্পৃক্ত দিয়ে লাভ নাই তো ভাই, সম্পৃক্ত তো ম্যাক্সিমাম, আমার লাগবে আছে কতটুকু, 30-এ উপস্থিত দরকার, 24-এ উপস্থিত দরকার। 24-এর উপস্থিতটা আমরা অলরেডি বের করে ফেলছি 13.48, এখন 30-এ তোমার উপস্থিত লাগবে। এখন 30-এ উপস্থিত যা কথা, শিশিরাঙ্কের সম্পৃক্ত তা কথা। এখন যেহেতু সম্পৃক্ত দেওয়া আছে তাই আমরা শিশিরাঙ্ক দিয়ে ধরলে যদি ওইটা যদি বের করতে পারি ওইটাই আমার উপস্থিত হয়ে যাবে কক্ষতাপমাত্রায়, ইজি হিসাব। তো শিশিরাঙ্ক আছে কত ভাই, আমাদের শিশিরাঙ্ক আছে হচ্ছে 26.7। তাহলে একটু দেখি দুটার মাঝখানে কই আছে, এই যে 26 আর 28 দেওয়া আছে। 26 আর 28 এর মধ্যে এই যে 25.1 এবং 18.35, 18.35 এবং 25.21, 18.35 এবং 25.21, 28.35 ছিল না, 28.35 minus 25.21 minus 25.21, 18.35 minus 25.21 মিলিমিটার। আচ্ছা আমরা উল্টা করতেছি তাই না, উল্টা করতেছি, উল্টা করতেছি, আচ্ছা যাই হোক, এনিওয়েজ এটা হচ্ছে এই পাশে যাবে 28.35 মাইনাস 25.21 মিলিমিটার, ঠিক আছে। এটা কিসের জন্য পাই আমরা, দেখো কতটুকু টেম্পারেচার ডিফারেন্সে করতেছো, 26 এবং 28, তার মানে 2 ডিগ্রি সেলসিয়াস, তাই তো। তার মানে দেখো 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে হচ্ছে তোমার সম্পৃক্ত বাষ্পচাপের পরিবর্তন হয় এত, তাহলে একে কত, এবং আমরা বাইর করবো কিসের জন্য একটু খেয়াল করি, আমরা 26-এরটা অলরেডি জানি এখান থেকে, আসে হচ্ছে 26.7, তার মানে 0.7 এর জন্য বের করবো, ইজি হিসাব। তাহলে 0.7 দিয়ে বের করবো, এটা হিসাব কেমন আসবে, 28.35 মাইনাস 25.21 ডিভাইডেড বাই 2 ইনটু 0.7, এতটুকু হচ্ছে কি হবে, পরিবর্তন হবে, তাই তো। তাহলে 28.35 মাইনাস 25.21 ডিভাইডেড বাই 2 ইনটু 0.7, উত্তর আসছে 1.099 মিলিমিটার, ঠিক আছে। একটু খেয়াল করো তো, 0.7 ডিগ্রি সেলসিয়াস কার সাথে বাড়তেছে, হচ্ছে 26 ডিগ্রির সাথে, তাই না। 26-এর সাথে 0.7 যোগ করলে 26.7 আসে, তার মানে এই অবস্থায় তাহলে আমাদের বাষ্পচাপ কত আসছে, তুমি এটাকে এফ প্রাইম বলতে পারো। এফ প্রাইম কত আসবে, 26-এ যা ছিল, 26-এ কত ছিল দেখো, 26-এ ছিল 25.21, 25.21 এর সাথে যোগ হবে কত ভাই, এই যে ঐকিক নিয়মে যেটা পাইছে, কত এটা 1.099, 1.099 কত আসছে, 26.309 মিলিমিটার। এটা কি ভাই, এইটা হচ্ছে কি তোমার এই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি, শিশিরাঙ্কটা যেই টেম্পারেচারে পাইছো ওই টেম্পারেচারে উপস্থিত বাষ্পচাপ, তাই তো। তার মানে এটাই কিন্তু তোমার 30 ডিগ্রি সেলসিয়াসে উপস্থিত বাষ্পচাপ, তোমার সেটা কত পাইলা, 26.309, সেটা পাইলাম আমরা কত ভাই, 26.309 মিলিমিটার। জাস্ট বিয়োগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে পরিবর্তন ঘটাবে। তাহলে আসছে কত, আসছে আমাদের 12.829 মিলিমিটার। একটু খেয়াল করি, এটা হচ্ছে এসি অন করা অবস্থায়, এটা হচ্ছে এসি অফ করা অবস্থায়। তো এসি অন করা অবস্থায় নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমরা কমে যাচ্ছে, তো বাষ্পচাপ কমাইতে হইলে কোন একটা রুমের বাষ্পচাপ তুমি যদি আগের থেকে কমাইতে চাও তাহলে কি করতে হবে, ওই পরিমাণ বাতাস বাইরে বের করে দিতে হবে। তার মানে কি, এই পরিমাণ এত মিলিমিটার বাষ্পচাপ রুমের বাইরে চলে যাবে, ঠিক আছে। জাস্ট এই একটা ম্যাথ করলে তোমার বাকি সব ক্লিয়ার। বাকি অন্য ম্যাথে কি থাকে তুমি দেখবে, প্রামাণিক সেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আরেকটা জিনিস যায়, সেটা হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট বাতাস বাইরে চলে যাবে। পার্সেন্ট বের করে কোনো ব্যাপারই না ভাই, একদম সহজ। যে উপরে যাবে হচ্ছে পার্থক্যটা, সেটা কত 12.829, 12.829, এবং নিচে আসবে হচ্ছে আদি। আদি বলতে আগে কোনটা ছিল, আগে তো এসি অফ ছিল, তাহলে আগে ছিল এটা, তাহলে এটা নিচে চলে যাবে 26.309, উপরে মিলিমিটার নিচে মিলিমিটার দুটোই কাটাকাটি চলে যায় ইনটু 100%, যেটা আসবে সেটাই কি ভাই, সেটাই হচ্ছে তোমার উত্তর। উত্তর আসছে 48.76%, তার মানে এত পার্সেন্ট বাতাস রুমের বাইরে চলে যাবে, ঠিক আছে। এই আর কি। এখন তুমি দেখবা যে এই টাইপ দিয়ে হাজার হাজার ম্যাথ আছে, ঠিক আছে। টেস্ট পেপারে খালি উল্টায় দেখবা, কম পক্ষে 60 থেকে 70টা ম্যাথ পাবা, জাস্ট এই একটা বুঝবা সব হয়ে যাবে। ম্যাথটা আমি এমন ভাবেই করেছি যেন তোমার একটার ভিতরে সব চলে আসে অটোমেটিক্যালি বাই ডিফল্টে, ঠিক আছে। আচ্ছা
কত গভীর হতে বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছিল? আচ্ছা, এটা তো সহজ ম্যাথ। সমুদ্রের 5 কিলোমিটার গভীরে ডুবে থাকা একটা মূল্যবান বস্তু উদ্ধারে একদল ডুবুরি সাবমেরিনে যাত্রা করলো। যাত্রাপথে সাবমেরিন থেকে একটা বুদবুদ ছেড়ে দিলে সমুদ্র পৃষ্ঠে এর আয়তন 8 গুণ হয়। ঘটনা হচ্ছে এরকম, যেটা হচ্ছে ধরো সমুদ্র পৃষ্ঠ, এটা হচ্ছে গভীরতা, ঠিক আছে? তো এখানে ধরো একটা বুদবুদ আছে, এটার আয়তন ধরো ভি, এবং উপরে আসলে এটার আয়তন প্রায় 8 গুণ হয়ে যায়, 8 ইন্টু ক্যাপিটাল ভি। থিওরি ক্লাসে বুঝাইছিলাম, আবার একটু বোঝাচ্ছি আয়তন কেন বাড়তেছে। তুমি জানো টেম্পারেচার যদি একই ধরো, তুমি জানো যে তোমার চাপ হইতেছে আয়তনের ব্যস্তানুপাতিক। তো দেখো একটা জিনিস যখন নিচে থাকে একদম তলদেশে, তখন এর উপরে একই সাথে এখানে পানি আছে, ওয়াটার আছে, এবং একই সাথে এটার উপরে বাতাসও আছে। মানে বাতাস এবং পানি দুইটার চাপে সে পাচ্ছে। চাপ যেহেতু বেড়ে যায়, তাই আয়তন আলটিমেটলি কম থাকে। এখন এই জিনিসটাই যখন একদম উপরিতলে চলে আসে, তখন তুমি খেয়াল করো এইটা কিন্তু একদম উপরে সারফেসে। আকাতে যদিও মনে হচ্ছে পানি আছে, বাট এটা একদম সারফেস, একদম উপরে। একদম উপরে থাকা মানে কি ভাই, ওইখানে কিন্তু কোনো পানি নাই, ওখানে চাপ দিবে শুধুমাত্র কে? বাতাস। দ্যাটস ওয়াই চাপটা কমে গেল, পানির চাপটা তো আর নাই। দ্যাটস ওয়াই বুদবুদটা বড় হয়ে যায়। কতটুকু হচ্ছে? 8 গুণ হচ্ছে। এই তো তুমি ধরো গভীরতায় তুমি চিন্তা করতেছো P1V1, এবং উপরে উঠে গেলে বলতেছো P2V2, ঠিক আছে? এই আর কি। তো যখন গভীরতায় থাকে তখন তার উপরে কে কে চাপ দেয়? বাতাস দেয় এবং পানি দেয়। তো বাতাসের চাপ সবসময় আমরা ধরে নিই 1 অ্যাটমসফিয়ার, না বলে দিলে। এখানে বলে দেওয়া নাই তাহলে এটা আমরা ধরে নিই 1 অ্যাটমসফিয়ার। প্যাসকেলে নিলে সেটা কত? প্যাসকেলে নিলে সেটা হচ্ছে গিয়ে 101325 প্যাসকেল, ঠিক আছে? মানে এই সাইডে নিলাম। এইটার সাথে কি যোগ হবে যখন তুমি গভীরতায় চিন্তা করতেছো? এইচ রো জি, কারণ এই অবস্থায় পানি যে চাপটা দিবে সেই চাপটার ভ্যালু কত থাকে? পি ডাব্লিউ কত থাকে? এইচ ইন্টু রো ইন্টু জি। একটু মনে রাখতে হবে, এই এইচটা কিন্তু তোমার পৃষ্ঠদেশ থেকে মাপা এইচ, মানে গভীরতা পৃষ্ঠদেশ থেকে মাপা, মানে উপরিতল থেকে বা সারফেস থেকে মাপা এইচ, ঠিক আছে? আসলে হচ্ছে এইচ রো জি। তার মানে এখন P1 যেটা বাইর করতেছে, P1 মানে হইতেছে তোমার বাতাসের চাপ এবং পানির চাপ। বাতাসের চাপ হচ্ছে 101325, আর পানির চাপ হচ্ছে ভাই এইচ ইন্টু রো ইন্টু জি। রো কত? পানির রো সবসময় 1000 হয়, তাই না? জি হচ্ছে 9.8, এটা লিখলাম ইন্টু V1। তো গভীরতায় আয়তন আমরা ধরছি ক্যাপিটাল ভি শুধুমাত্র, ঠিক আছে? এবার আসো ইকুয়াল দিয়ে আমরা এবার উপরে বাতাসেরটা বাইর করব, মানে এই জায়গাটাতে P2 কত? এখানে শুধুমাত্র বাতাস, আর তো কিছু নাই। আর ইন্টু V2 মানে কি ভাই? এই যে 8 ইন্টু ভি, তাই না? 8 গুণ হয়ে গেছে। দেখো দুই পাশ থেকে ক্যাপিটাল ভি কাটাকাটি চলে যায়। এখানে তুমি স্মল এইচ বাদে বাদ বাকি সবকিছুই জানো। ক্যালকুলেটরে বসে একটা ইকুয়াল চাপ দিলে তোমার এইচ এর ভ্যালু চলে আসতেছে। সবকিছু এসআই তে করছো, এইচ এর ভ্যালু অবশ্যই এসআই তে আসবে, সেটা হচ্ছে মিটার। এই যে এইচ বের করলে সেটাই কিন্তু কত গভীর থেকে বুদবুদটা ছাড়ছো। দ্যাটস ইট, মানে এই এইচটা তুমি বের করে দিলা। সহজ একটা ম্যাথ, একদম ইজি ব্যাপার। আমরা যদি একটু ডি এর দিকে তাকাই, উদ্দীপকের ডুবুরি দল মূল্যবান বস্তুর ওই স্থানে পৌঁছাতে পারবে কিনা? আচ্ছা, পৌঁছাইতে বাধা কি? বাধা হচ্ছে সাবমেরিনটার বহিঃপৃষ্ঠ সর্বোচ্চ এত প্যাসকেল চাপ সহ্য করতে পারে, এবং সাবমেরিনটা যেখানে যাচ্ছে, মানে মূল্যবান বস্তুটা আছে 5 কিলোমিটার গভীরে। তার মানে আমাদেরকে কি করতে হবে? 5 কিলোমিটার গভীরে টোটাল চাপটা বাইর করে দিলেই হয়ে গেল। এবং ওই চাপটা যদি সাবমেরিন সহ্য করতে পারে তাহলে তারা উদ্ধার করতে পারবে, যদি সহ্য করতে না পারে তাহলে উদ্ধার করতে পারবে না। সহজ ব্যাপার। তো কত গভীরতে? 5 কিলোমিটারে। তাহলে আমাদের টোটাল চাপ আসবে কত ভাই? এখানে বাতাসের চাপও আছে, পানির চাপও আছে। পোলাপান কিন্তু বাতাসের চাপ ক্যালকুলেট করে না, অবশ্যই করতে হবে, কারণ পানির ভিতরে মানে বাতাসের চাপও আছে, পানিরটাও আছে, ঠিক আছে? কারণ বাতাস তো পানির উপরেই আছে, তাই না? তো বাতাসের চাপ হচ্ছে তোমার 101325 প্যাসকেল। পিডব্লিউ হচ্ছে এইচ রো জি। এইচ কত? 5 কিলোমিটার। 5 কিলোমিটার মানে 5 ইন্টু 10 কিউব, ইন্টু রো হচ্ছে 1000, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, ইন্টু হচ্ছে জি 9.8। জাস্ট ক্যালকুলেট করে বাইর করবা, অ্যানসারের ইউনিট হবে অবশ্যই প্যাসকেল, সবকিছু এসে নেওয়া। এখন এই ভ্যালুটা যদি তোমার এই যে 4 ইন্টু 10⁷ এর কম হয় বা সমান হয়, তার মানে কি? সে আনতে পারবে। যদি ভ্যালুটা এটার থেকে বেশি হয়ে যায়, তার মানে কি? সাবমেরিনটা ফেটে যাবে, তো সে যাইতে পারবে না। এই আর কি, সহজ একটা ম্যাথ। জাস্ট এই একটা টাইপ করাই দিলাম, কারণ এই বুদবুদ অনেক ম্যাথ আসে। এই বুদবুদের একটা ম্যাথ জানলে তোমার আর কোনো কিছু দেখার বাকি থাকে না, এমনি অটোমেটিক্যালি সব হয়ে যায়। বি সিলিন্ডারের তাপমাত্রা কত? আচ্ছা, এ ও বি সিলিন্ডারে যথাক্রমে 5 গ্রাম ভরে নাইট্রোজেন আর অক্সিজেন রাখছি। উভয় সিলিন্ডারের আয়তন দেওয়া আছে 8 লিটার। আচ্ছা, চাপও দেওয়া আছে দেখতেছি, তার মানে বুঝাই গেল তাপমাত্রা বের করতে হবে। তার মানে পিভি ইকুয়ালস টু এনআরটি, ঠিক আছে? তাহলে পি কত? 5 ইন্টু 10⁵, 5 ইন্টু 10⁵ প্যাসকেলে দেওয়া আছে, মানে এসআই তে। ক্যাপিটাল পি হচ্ছে লিটারে দেওয়া, 8 লিটার।
তোমরা জানো যে 1000 লিটারে হয় হইতেছে 1 মিটার কিউব। মিটার কিউব হচ্ছে এসআই ইউনিট আয়তনের, ঠিক আছে? তাহলে কি করতে হবে, 10⁻³ দ্বারা ভাগ দিতে হবে, তাহলে তো হয়ে যায়। তাহলে 8 লিটারকে আমরা 10⁻³ দিয়ে গুণ দিলাম, এসআই তে চলে গেল, ইকুয়ালস টু এনআরটি। এন কত? আমরা কাকে নিয়ে কাজ করতেছি? বি নিয়ে। বি তে কে আছে? বি তে আছে হচ্ছে অক্সিজেন। এন মানে হচ্ছে ডাব্লিউ বাই ক্যাপিটাল এন। ডাব্লিউ কত অক্সিজেনের? 5 গ্রাম। আর অক্সিজেনের আণবিক ভর কত ভাই? পারমাণবিক ভর হচ্ছে 16, আণবিক কত? 32। পোলাপান ভুল করে, 2 দিয়ে গুণ দেয় না, খেয়াল করতে হবে, এটা কিন্তু অক্সিজেন, মানে 16 দুগুণে 32 হবে, ঠিক আছে? এন আর টি, ক্যাপিটাল আর কত? 8.314 ইন্টু ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি এর ভ্যালু এখান থেকে চলে আসবে, উত্তরের ইউনিট হবে অবশ্যই কেলভিন, কারণ তুমি সবকিছু এসআইতে করছো। একটু খেয়াল করতে হবে, তুমি কিন্তু এই ভরটা গ্রামে বসাইছো। তোমার প্রশ্ন করা উচিত, ভাই নিচেরটা কি 5 গ্রামকে আপনি কেজিতে কেন নিলেন না? না নেওয়ার যেটা মেইন কারণ, কারণ আমরা 32টাকেও কিন্তু গ্রামেই বসাইছি, তো উপর নিচ থেকে গ্রাম গ্রাম কাটাকাটি চলে যায়, বুঝছো? এই আর কি। উভয় সিলিন্ডারে গ্যাসের গতিশক্তি একই হবে কিনা? আচ্ছা, গতিশক্তি বের করতে হবে। গতিশক্তি বের করার ফর্মুলা কি মনে আছে না? E ইকুয়ালস টু F ইনটু হাফ ইনটু N আর ক্যাপিটাল T। তো আমরা জাস্ট ভাগ দিব আর কি। তো ধরো ভাগ দিচ্ছি, তাহলে উপরে যাচ্ছে হচ্ছে গিয়ে কে? এ পাত্র। এ পাত্রে কে আছে? নাইট্রোজেন। বি তে আছে অক্সিজেন। তাহলে উপরে যাচ্ছে নাইট্রোজেন, নিচে যাচ্ছে অক্সিজেন। দেখো নাইট্রোজেন আর অক্সিজেন দুইটার ক্ষেত্রে স্বাধীনতা মাত্রা কত হবে? দুইটাই তো দ্বিপরমাণু, স্বাধীনতা মাত্রা কত হবে? 5 হবে। যখন তুমি অনুপাত করতেছো উপর নিচ থেকে কিন্তু এফ ও কাটাকাটি যাবে, হাফ ও কাটাকাটি যাবে, এন থাকবে, ক্যাপিটাল আর ও কিন্তু কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? এই আর কি। ওয়েট একটা সেকেন্ড। এই আর কি, এন আর টি থাকবে আর কি। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি এখানে ক্যাপিটাল টিটা জানতেছো না, তাহলে এখানে আরেকটু ফর্মুলাটা মডিফাই করা যায়, সেটা হচ্ছে এরকম, একটু মডিফাই করে দেখাই আর কি, দরকার আছে কেন বলতেছি সেটা হচ্ছে, দেখো না মডিফাই করলে সমস্যা নাই, বাট ওই ক্ষেত্রে তোমাকে আবার এই নাইট্রোজেনের ক্যাপিটাল টি মানে তাপমাত্রা বের করতে হবে। তো দরকার কি, আমরা জানি যে এনআরটি মানে কি? পিভি ইকুয়ালস টু এনআরটি না? তো জাস্ট এখানে এফ ইনটু হাফ ইনটু এনআরটি এর বদলে তুমি চাইলে পিভি বসাই দিতে পারো, ইজি হিসাব। এখন খেয়াল করো, নাইট্রোজেন অক্সিজেন দুজনের ক্ষেত্রে কি এফ কিন্তু তোমার একই, তাহলে এফ কাটাকাটি চলে যাবে, হাফ কাটাকাটি চলে যাবে, খালি পিভি পড়ে থাকবে। খেয়াল করো এন ইনটু পিভি কিন্তু না, কারণ এর মধ্যে কিন্তু এনআরটি মানেই কিন্তু পিভি, তো ওইটা ক্যালকুলেট করেই কিন্তু পিভি আসছে, এখানে আবার ভুল করে এন আনতে যায় না, তাহলে উপরে পিভি নিচেও পিভি, ঠিক আছে? এবার একটু দেখি কি কি দেওয়া আছে। উভয় সিলিন্ডারের আয়তনে 8 লিটার, তার মানে উপর নিচ থেকে কিন্তু আমাদের ভিও কাটাকাটি চলে যাবে, তার মানে শুধুমাত্র পি পড়ে থাকবে, তার মানে পি এ বাই পি এন টু ডিভাইডেড বাই PO2, শেষ, এতটুকুই কাজ, আর কিছুই না। তাহলে PN2 কত দেখি? এই যে এই সিলিন্ডারের গ্যাসের চাপ দেওয়া আছে 4 × 10⁵ এবং বি সিলিন্ডারে দেওয়া 5 × 10⁵। যখন উপরে নিচে করবা 10⁵ কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে 4/5, শেষ। এখান থেকেই তুমি এদের মধ্যে একটা অনুপাত বা তুলনা বের করে ফেলতে পারো, ঠিক আছে? তো দ্যাটস ইট, যে তুমি যদি থিওরি বুঝো ভাই ফর্মুলা এতটুকু হয়ে যায়, ঠিক আছে? এবং এগুলো বোর্ডে করা যায় ভাই, হাজার হাজার পোলাপান বোর্ডে করে, কিছুই যায় আসে না, ঠিক আছে? তো গতিশক্তি অবশ্যই এক হবে না, দেখতেই পারতেছো, একটা অনুপাত পাইছো তুমি 4/5, একই হওয়া মানে কি 1 পাইতে অনুপাত, অনুপাত যেহেতু পাইছো তার মানে অবশ্যই এক হবে না, দ্যাটস ইট, ইজি ম্যাথ, ইজি জিনিস। পানির তাপমাত্রায় নাইট্রোজেনের অণুর, আচ্ছা এটা তো আমরা করে আসছি ভাই, এটা তো আমরা করে আসছি। উদ্দীপকের ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা, ভাই আপেক্ষিক আর্দ্রতা কি বাইর করে দেওয়ার দরকার আছে? আমার মনে হয় দরকার আছে। আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা হচ্ছে স্মল এফ বাই ক্যাপিটাল এফ, তাই না? দেন ওটাকে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ লিখে দিই আমরা, তাই তো? তো দেখো স্মল এফ কি? স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে, শিশিরাঙ্ক দেওয়া আছে 7.4, দেখো এখানে 7 আর 8 দেওয়া আছে, তার মানে এটার মধ্যে পার্থক্য বের করে 7.4 এর জন্য যেটা বের করবা সেটা কি হবে? স্মল এফ হবে। আর ক্যাপিটাল এফ কি ভাই? কক্ষ তাপমাত্রায় সম্পৃক্ত, কক্ষ কত? এই যে 20 ডিগ্রি, দেখো 20 ডিগ্রি সরাসরি দেওয়াই আছে, সেটা কত? 17.54, 17.54 বসাই দিয়ে উপরে নিচে মিলিমিটার আছে দুইটাই, মিলিমিটার মিলিমিটার কাটাকাটি চলে যায়, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে চলে যায়। আচ্ছা, তোমার আপেক্ষিক আর্দ্রতা সহজ কইরাও দেখাইছি একটু আগে, তাই আর দেখাইলাম না এখানে, ঠিক আছে? নেক্সট আমরা যেটা করব, আপেক্ষিক আর্দ্রতা অপরিবর্তিত রেখে বায়ুর তাপমাত্রা কমার ফলে শিশিরাঙ্কের পরিবর্তন হবে কিনা। তার মানে আমাদেরকে বলছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা একই থাকবে, তার মানে আমাদের যে আর প্রাইম আসবে সেটা আগের মতোই থাকবে, ঠিক আছে? তো বলছে যে বায়ুর তাপমাত্রা কমে যাবে। বায়ুর তাপমাত্রা কত কমছে দেখি, বায়ুর তাপমাত্রা কমে হয়েছে হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস। যদি 16 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ঘটনা কি ঘটবে একটু চিন্তা করি। আর প্রাইম ইকুয়ালস আমরা ধরে নেই সবকিছু চেঞ্জ হবে, স্মল এফ প্রাইম ক্যাপিটাল এফ প্রাইম, তাই তো? এখন আর প্রাইম তো চেঞ্জ হয় না, সেটা তো ক্যাপিটাল আরই আছে। একটু বুঝি, আমি ম্যাথটা করে দেবো না পুরোটা, জাস্ট একটু আগাই দিলেই হবে।
তো আমরা ক্যাপিটাল এফ প্রাইম নিয়ে একটু চিন্তা করি। ক্যাপিটাল এফ প্রাইম এখন কি হবে ভাই? 16 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাই, তাই না? 16 ডিগ্রি সেলসিয়াসে বের করবা কেমনে? এই যে 8 আর 20 এর মধ্যে পার্থক্য, কারণ দিস ইজ দ্য ক্লোজেস্ট, আমরা ক্লোজেস্টটা নিয়ে করি আর কি। তো 8 আর 20 এর মধ্যে পার্থক্য কত ভাই? 12 ডিগ্রি। 12 ডিগ্রি সেলসিয়াসে আমাদের বাষ্পচাপের পরিবর্তন হচ্ছে কত? 17.54 মাইনাস 8.05। দ্যাটস ইট। তা আমরা বাইর করব কততে ভাই? আমরা বাইর করব হচ্ছে 16 এর জন্য। তাহলে তুমি চিন্তা করতে পারো এমনি যে 8 এর সাথে আরো 8 যোগ করলে 16 হয়, তার মানে আমরা 12 এর জন্য বাইর করছি, এখন আমরা 8 এর জন্য বাইর করব। তাহলে 17.54 মাইনাস 8.05 ডিভাইডেড বাই 12 ইনটু 8 করে দাও। করে কত আসে দেখি আমরা। 17.54 মাইনাস 8.05 12 ইনটু 8 আসছে আমাদের 6.3266 মিলিমিটার। তো এইটা হচ্ছে 8 ডিগ্রি বাড়ার কারণে। তাহলে এখন আমাদের ক্যাপিটাল এফ প্রাইম আসবে কত? এই 8 ডিগ্রিতে ছিল কত ভাই? এই যে 8.05, এটার সাথে এটা জাস্ট যোগ হবে, তাই তো? 8.05 যোগ করলে যেটা পাবো সেটাই আমাদের 16 ডিগ্রি সেলসিয়াস। সেটা কত আসছে ভাই? 14.376 মিলিমিটার। এটা কিসে পাইছো ভাই ক্যাপিটাল এফ প্রাইম? এটা কিন্তু পাইছো ভাই 16 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 16 ডিগ্রি সেলসিয়াসে পাইছো। তো 16 ডিগ্রি সেলসিয়াসে তুমি একটা পাইলা। তো দেখো 20 ডিগ্রি সেলসিয়াসে এটা ছিল 17.54, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। ক্যাপিটাল আর যতই একই থাকুক না কেন, তুমি যদি এখন চিন্তা করো আমি স্মল এফ প্রাইমের ভ্যালু বাড়ি করব, যেটা হচ্ছে ক্যাপিটাল আর ইনটু ক্যাপিটাল এফ প্রাইম, আর যতই একই থাকুক এফ প্রাইম যেহেতু চেঞ্জ হয়েছে, অবশ্যই আমাদের এই স্মল এফ প্রাইমটাও কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে? আর স্মল এফ প্রাইমটা কি? স্মল এফ প্রাইমটা হচ্ছে ভাই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে যদি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ চেঞ্জ হয়, তার মানে অবশ্যই তোমার শিশিরাঙ্কটাও চেঞ্জ হয়েছে। এরকম একটা ম্যাথ আমরা একটু সামনেই করবো, যার সেটা আমি করে দিচ্ছি না। মানে এখানে আমরা হচ্ছে বাষ্পচাপের পরিবর্তন থেকে তাপমাত্রা বের করবো, মানে এই ঘটনার উল্টাটা করবো আর কি। ঠিক আছে, একটু সামনেই আছে আমি জানি, যার সেটা করে দিচ্ছি না আর কি। তো এনিওয়েজ, যেহেতু এখানে এফ প্রাইম মানে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা চেঞ্জ হচ্ছে, তার মানে অবশ্যই আমাদের কি হবে? শিশিরাঙ্ক পরিবর্তিত হবে। তার মানে ভাই এখানে অবশ্যই শিশিরাঙ্কের পরিবর্তন হবে। উত্তর হচ্ছে হ্যাঁ। ঠিক আছে, তো তুমি কি করবে ম্যাথে ভাই? ক্যাপিটাল এফ তো বাইর করেই দিছি, সি তে তোমার ক্যাপিটাল আর জানা ছিল, ক্যাপিটাল আর বসাও, ক্যাপিটাল এফ প্রাইম মাত্র বাইর করলাম, এটার সাথে গুণ দিলে তোমার স্মল এফ প্রাইম চলে আসবে। দেন তুমি বলবা যেহেতু শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ চেঞ্জ হচ্ছে, অতএব অবশ্যই শিশিরাঙ্কেরও মানের পরিবর্তন দেখা যাবে। দ্যাটস ইট। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আমাদের ওই ম্যাথটা কোথায়? দাঁড়াও, ওই ম্যাথটা কোথায়? আচ্ছা, এটাই তো আমাদের লাস্ট ম্যাথ, এটাই তাহলে এটা হবে। হ্যাঁ, এটাই ওইটা। ঠিক আছে, ওই দিন যশোরের শিশিরাঙ্ক হিসাব করো। তো আচ্ছা, তো অনেক কিছু ঘটছে। তো যাই হোক, যশোরে কি হয়েছে? যশোরে হইতেছে তাপমাত্রা হইতেছে 30, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 55। তো শিশিরাঙ্ক বের করতে বলছে। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে মানে 0.55 ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। স্মল এফ হয়তো জানি না, ক্যাপিটাল এফ কি হবে ভাই? 30 ডিগ্রি সেলসিয়াসে যত হচ্ছে গিয়ে তোমার কি হবে? সম্পৃক্ত বাষ্পচাপ। দেখি 30টা পাই কিনা আমরা। 30টা পাওয়া যাওয়ার কথা, এই যে দেওয়া আছে 30, দুই নাম্বারটা 33 30, এই যে 31.83 মিলিমিটার। তাহলে স্মল এফ এর ভ্যালু কত আসছে? জাস্ট ক্যাপিটাল আর এর ফর্মুলা থেকে স্মল এফ এর ভ্যালু বের করতে স্যার, কিচ্ছু না। 0.55 into 31.83, 17.5065 মিলিমিটার। এটা আসছে কি ভাই? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। এখন শিশিরাঙ্ক বের করবো কেমনে? তুমি বলবো ভাই গ্লেসিয়ারের উৎপাদক দিয়ে করি, বাট একটু খেয়াল করো এখানে পরের যে গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া এগুলো সব কুমিল্লায় দেওয়া, আমরা কাজ করতেছি যশোরে, তো হইতেছে না, ওইটা দিয়ে করতে পারতেছে না। তাহলে এখন কি ঘটনা ঘটানো যায়? সেটা হচ্ছে দেখো, তুমি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা জানো, তুমি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ জানো, তাহলে এখান থেকে টেম্পারেচারে ডাইভার্ট করা যায়। কেমনে করা যায় দেখো, 17.5065 ভেরি ক্লোজ। এটা কোথায় আছে দেখো, এই যে এই দুইটা জিনিসের ভেরি ক্লোজ এটা। ঠিক আছে, তাহলে এখন যেহেতু তুমি টেম্পারেচার বের করবা, তার মানে বাষ্পচাপ বামে রাখবা, আর যাকে বের করতেছে তার আমরা রাখবো ডানে। তো একটু পার্থক্যটা খেয়াল করি, 18.68 মাইনাস 17.54 মিলিমিটার পার্থক্যে তাপমাত্রার পরিবর্তন কতটুকু হয়? এই দুটো কোথা থেকে পাইছো? এই যে 21 আর 20, তাই না? তাপমাত্রার পরিবর্তন কতটুকু হয়? 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এখন সুতরাং দিয়ে আমরা কতটুকু আনবো ভাই? আমরা পরিবর্তন কতটুকু আনতে চাচ্ছি দেখো, আমাদের আসছে হচ্ছে 17.5065, আমরা এটার সাথে তুলনা করে দিলেই হয়ে যায়, যে কোনো একটির সাথে। তাহলে কি করা যায়? 17.54 মাইনাস 17.5065 মিলিমিটার পরিবর্তনে কতটুকু হয় সেটা আমরা ঐকিক নিয়ম দিয়ে বের করবো। তার মানে উপরে যাবে 1, নিচে আসবে কত? নিচে আসবে যে এইটা,
18.68 মাইনাস 17.54, সাথে গুণ যাবে হইতেছে 17.54 মাইনাস 17.5065। আসে কত? আসতেছে হচ্ছে 0.0293 ডিগ্রি সেলসিয়াস, এতটুকু আসে। এখন এই জিনিসটাকে আমি যোগ করবো না বিয়োগ করবো এটা আমি বুঝতেছি না। আগে একটু দেখি যার সাথে তুমি এটার তুলনা করছো 17.54, এটা কার ছিল? এটা ছিল 20-এর। তার মানে আমরা 20 ডিগ্রি সেলসিয়াসের সাথে কিছু একটা করব, তাই তো? এখন যোগ করবো না বিয়োগ করবো এটা আমি বুঝতেছি না, তবে আমি এতটুকু পরিমাণ যোগ বা বিয়োগ করবো 0.0293। হয় যোগ করবো নাহলে বিয়োগ করবো। কি করবো একটু বোঝানো, একটু খেয়াল করি। 18 থেকে 17, তার মানে এখানে কিন্তু আমরা বড় থেকে কমে গেছি। 18 থেকে 17-তে যাওয়ার কারণে আমাদের 21 থেকে 20 হয়েছে। 21 থেকে 20 হয়েছে, যে 21 থেকে 20 গেছিল, তাই না? ওইখান থেকে 1 ডিগ্রি পাইছিলাম। ঠিক একই ভাবে আমরা 17 থেকে 17.506, মানে ছোট কিন্তু 17.54, এটার থেকে কিন্তু 17.50 ছোট। তাহলে দেখো এখানেও বড় থেকে ছোট, এখানেও বড় থেকে ছোট, এবং এই তাপমাত্রাও দেখো 21 থেকে 20 বড় থেকে ছোট গেছে, তার মানে এখানেও কিন্তু বড় থেকে ছোটই যাবে। তার মানে এই যে যতটুকু হচ্ছে এটা কি, এটা কিন্তু ভাই কমতেছে। আবারও বুঝাই কমতেছে কেমনে, দেখো এই যে 21 থেকে 20 গেল, তাহলে এটাকে কি বলবা তুমি? 1 ডিগ্রি সেলসিয়াস তো পাইছো, এটা বিয়োগ করেই তো পাইছো। তাহলে 21 থেকে 20 হচ্ছে, তার মানে কি এটা কি কমছে না? তার মানে এটাও কিন্তু কমতেছে, তাই না? তাহলে এখন কার সাথে কমবে? তুমি এখানে তুলনা করছো হচ্ছে 17.54 দিয়ে। 17.54 ছিল কার? 20 ডিগ্রি সেলসিয়াসের। তার মানে অবশ্যই বিয়োগটা কার থেকে হবে? 20 ডিগ্রি সেলসিয়াস থেকেই হবে। দ্যাটস ইট, জাস্ট এটা বিয়োগ করলে হয়ে যাবে। 20 মাইনাস 0.0293, 19.9707 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে ভাই তোমার কাঙ্ক্ষিত শিশিরাঙ্ক। একদম সহজ ম্যাথ, জাস্ট আমরা যে কাজটা করি তার হচ্ছে ভাই আমরা এখানে উল্টা কাজ করছি, আর কিছুই না। ঠিক আছে, জাস্ট যা করি তার উল্টা করছি, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলছে? ওই দিন পলি বলছিল যে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে। আচ্ছা এটার কারণ কি? কারণ হচ্ছে ভাই আপেক্ষিক আর্দ্রতা, তাই না? মানে দেখো যার আপেক্ষিক আর্দ্রতা কম হবে সে বেশি আরাম পাবে, স্বাভাবিক। আর্দ্রতা কমে গেলে আরাম বেশি পাওয়া যায়, এইটুকুই হচ্ছে মেইন কনসেপ্ট। ওইটা ধরে এই কাজটা করতে হবে, ঠিক আছে? ওই দিন পলি বলছিল যে কলির চেয়ে অধিক, আমি এটা করে দেবো না ভাই, আপেক্ষিক আর্দ্রতা আমরা অনেকবার বাইরে করেও দেখাইছি। দেখো তোমার যে পলির আপেক্ষিক আর্দ্রতা দেওয়াই আছে 55%, তুমি জাস্ট কলিরটা বের করবে। কলিরটা বের করার ফর্মুলা কি ভাই? দেখো তোমার এই যে শুষ্ক আর্দ্রবাহক দেওয়া আছে, তার মানে গ্লিসারের ফর্মুলা দিয়ে তুমি এই ক্ষেত্রে ওর শিশিরাঙ্ক বের করতে পারবা। ঠিক আছে, মানে কার ক্ষেত্রে? এই যে কলির ক্ষেত্রে, যাকে নিয়ে আমরা তখন কাজ করি নাই, ওর ক্ষেত্রে তুমি শিশিরাঙ্ক থিটাটা বের করবা। থিটা বের করার পর ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ। তো দেখো এই যে যারটা করতেছে এখন, এই যে কলি যে কুমিল্লায় আছে, কলির ক্ষেত্রে ক্যাপিটাল এফ কি ভাই? তার হচ্ছে গিয়ে রুম টেম্পারেচার 33-তে। 33-তে বাষ্পচাপ কত ভাই? এই যে 37.83। তাহলে ক্যাপিটাল এফ দেওয়াই আছে 37.83। তুমি যে গ্লেসিয়ারের ফর্মুলা দিয়ে থিটা বের করলা শিশিরাঙ্ক, ওই শিশিরাঙ্ক যেটা সেটা হচ্ছে এখান থেকে যৌগিক নিয়ম দিয়ে বের করবা বাষ্পচাপে। মানে স্মল এফটা বসাই দিবা। আমরা এতক্ষণ ধরে তো বাষ্পচাপের ম্যাথই করছি, বসাই দিলে কিন্তু তোমার ক্যাপিটাল আর চলে আসবে। তো একটা ছিল 55% আর একটা হচ্ছে ক্যাপিটাল আর। যেটার আপেক্ষিক আর্দ্রতা কম হবে সেখানে বেশি আরাম, সেখানে বেশি স্বস্তি। কারণ আপেক্ষিক আর্দ্রতা কমে গেলে ভাই বাতাসে জলীয় বাষ্প কম থাকে, যার কারণে আমাদের ঘাম থেকে বাতাস জলীয় বাষ্প টেনে নেয়, ঘাম শুকায় যায়, তাই এই আর কি নর্মাল কনসেপ্ট। আরাম লাগে বেশি ওই ক্ষেত্রে। তার মানে ক্যাপিটাল আর যেখানে কম সেখানে হচ্ছে আরাম তোমার বেশি। তো হইতেছে ভাই তোমার চ্যাপ্টার 10-এ যা ছিল, এর বাইরে আর কিচ্ছু নাই। তুমি এখন প্রামাণিক সিরিয়াল থেকে শুরু করে তখন ইনসাইড টেস্ট পেপার যা যা ম্যাথ আছে করতে পারো, এরখানে আটকানোর মতো আর কিছু নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা হচ্ছে নেক্সট যেটা চ্যাপ্টার 8 এর যতটুকু বাকি আছে ওইটা হচ্ছে আলাদা করে লাইভ নিব একটু পরেই, আজকে নিব। তো টাইম এখনই জানাই দিচ্ছি। তো দ্যাটস ইট, চ্যাপ্টার 10 শেষ, এখন হচ্ছে চ্যাপ্টার 8 শুরু করতে যাবো আমরা। ঠিক আছে, এই আর কি, লিংক একই জায়গায় তোমরা পাবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।